বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই 1,000 কোটি টাকা। চলছে সেনা টহল, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, জনমনে ফিরছে স্বস্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, ট্রাম্প শিবিরে স্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: 3 দফার বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চল, ভেসে উঠছে রাস্তাঘাট ও কৃষি খাতের ক্ষতচিহ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে সেনাবাহিনী। কারফিউ জারির 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জনজীবন স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন সেনাপ্রধান। পরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। গত 4 দিনের সহিংসতায় আর্থিক ক্ষতি দৈনিক গড়ে 8 থেকে 12,000 কোটি টাকা। প্রাথমিকভাবে এমন ধারণা করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে পোশাক কারখানা চালুর দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে একটি মহল। অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন শিল্পের কাঁচামাল কারখানা আনা নেয়া করা যাচ্ছে না। আবার উৎপাদিত পণ্য রপ্তানি এবং বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে তৈরি পোশাক সহ সব কারখানা। গত 4 দিনে আমাদের $640 মিলিয়ন রপ্তানি করতে পারি নাই এবং উৎপাদনও এটা বন্ধ রয়েছে। কারণ উৎপাদন আমার র মেটেরিয়ালস বা ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সেটা বন্ধ। র মেটেরিয়ালস আনা নেওয়া করতে পারছি না, ফ্যাক্টরি উৎপাদন নাই। তার মানে প্রতিদিন $160 মিলিয়ন রপ্তানি ব্যাহত হচ্ছে, আমাদের যেতে পারছে না। অর্থনীতিতে সেবা খাতের অবদান 55%, কৃষি খাতের 13% আর শিল্পের অবদান 32%। কৃষি ছাড়া অন্য সব খাত বন্ধ। সব মিলে গত কদিনে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মোটা দাগে 3টে খাত, একটা হলো সার্ভিস সেক্টর, এগ্রিকালচার এবং আরেকটা ইন্ডাস্ট্রি। টোটাল জিডিপি যদি আমাদের $47 বিলিয়ন হয়, 8 থেকে 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা পার ডে ক্ষতি হচ্ছে। এটা একটা সহজ হিসাব। কৃষি উৎপাদন চালু থাকলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয় এ খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি তো আমাদের একটা মধ্যস্বত্বভোগী যাকে বলে সিন্ডিকেট আছেই, তাদেরও দৌরাত্ম্যটা বাড়বে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিল্প কারখানা খুলে দেওয়া যায় কিনা তা বিবেচনার দাবি ব্যবসায়ীদের। এই শ্রমিকগুলি যদি ফ্যাক্টরিতে না থেকে তাদের স্ব এলাকায় থাকে, তাহলে তাদেরকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠী তাদেরকে ইউজ করার মতো একটা সুযোগ পেয়ে যাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গেল কয়েকদিনে আন্দোলনের নামে বিএনপি জামাতের নাশকতায় বিদ্যুৎ খাতে 1,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এমনটাই জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকের বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। রিচার্জ করতে পারতাছি না, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে। গতকাল এটা রিচার্জ করছিলাম বাইরে থেকে, সেটা টাকাটা ঢুকতেছে না। নেট নাই, টাকা ঢুকাতে পারতাছি না। এখন আরসিও অফিসে টাকা ঢুকাতে। গেল কয়েকদিনে বিদ্যুতের সমস্যা নিয়ে এভাবেই দুর্ভোগের কথা বলছেন গ্রাহকরা। গ্রাহকদের সংকটের কথা জানতে তেজগাঁওয়ে ডিপিডিসি অফিসে সরজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এর আগে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে। প্রায় 1,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি, আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো আমাদের কি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে সারা দেশে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আজকের মধ্যে চেষ্টা করছি সকলকেই আমরা মোটামুটি এখানে রিচার্জ করে দিতে পারবো। সব কেন্দ্র চালু হলে এবং ইন্টারনেট সংযোগ ঠিক হলে বিদ্যুৎ পরিষেবা আগের মতো স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বিদ্যুতের অবস্থাও ভালো, আমাদের পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক হয়ে আসছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে তৃতীয় দিনের মতো মাঠে আছে সেনাবাহিনী। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, জনমনে ফিরছে স্বস্তি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চলমান কারফিউতে নগরীর বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনীর কার্যক্রম। পয়েন্টে পয়েন্টে চলছে সেনা টহল, আবার কোথাও রয়েছে চেকপোস্ট। বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে সেনা সদস্যদের প্রশ্নের মুখে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে মাঠে পুলিশ ছাড়াও বিজিবি এবং র্যাবের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সব মিলে স্বস্তি ফিরতে শুরু করেছে উৎকণ্ঠা শহরে। আন্দোলনও কিছু কমে গেছে, কিছু নিয়ে আমরা একদম দেশ একটু আপনার নিরাপদে আছে, শান্তি আছে, একটু সেনাবাহিনীও আছে এখানে। দোকানপাট বন্ধ, আমরা তো কাজ করি, দোকানপাট বন্ধ, এদিকে অসুবিধা, কিন্তু এমনি সব নিরিবিলি আছে, কোনো জয় ঝামেলা নাই, এদিক দিয়ে শান্তি আছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। সহিংস পরিস্থিতি তৈরিতে লন্ডন থেকে আসছে নির্দেশনা। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। পার্থ সারথীর রিপোর্ট। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে দুর্বৃত্তদের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ, নেমেছে সেনাবাহিনী। রোববার রাতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন থেকে আসছে নির্দেশনা। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। স্বাধীনতা বিরোধী দল এবং দেশের যারা সবসময় দেশের বিরোধী এবং জনগণের জানমালের যারা ক্ষতি করে আসছিল, হত্যা চালিয়ে আসছিল, ধ্বংস করেছিল বিগত দিনগুলিতে, তারা আবার সক্রিয় হয়ে এই আন্দোলন পিছনে সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছে। সেই দলগুলোই এখন ছাত্রদেরকে ভাবে প্রবাহিত করার জন্য প্রচেষ্টা চলছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগামীকাল এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা শহর আমাদের এখান থেকে সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল। কোটা সংস্কারে সর্বোচ্চ আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অন্য দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1-2 দিনের মধ্যে আমরা পুরোপুরি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমরা আশা করি। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে দৃষ্টি দেওয়া যাক যুক্তরাষ্ট্রের দিকে। সেখানে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। দলীয় নেতাদের আপত্তির কারণে প্রার্থিতা প্রত্যাহার করে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট বাইডেনের আকস্মিক ঘোষণায় স্বস্তি দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে। আরও জানাচ্ছেন রুমি নোমান। শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। প্রশ্ন উঠেছিল, 80 ঊর্ধ্ব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদৌ কি নির্বাচনী দৌড়ে টিকতে পারবেন? আর থাকলেও সম্পর্কের ক্ষেত্রে একেবারে চির ধরা প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হবেন না তো?
এই যখন অবস্থা তখন টালমাটাল ছিল দলের কর্তা ব্যক্তিরাও, বিশেষ করে যারা অর্থের যোগানদাতা। একে একে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছিলেন বাইডেনের থেকে। মাত্র 2 দিন আগের খবর ছিল পর্যাপ্ত নির্বাচনী তহবিল পাচ্ছে না বাইডেনের দল। এমন অবস্থা হলে নির্বাচন করাও অসম্ভব। আর ঠিক প্রায় তখনই ঘোষণা এলো প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকেই, তিনি নন, ট্রাম্পকে রুখতে নির্বাচনে দাঁড়াচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও প্রেসিডেন্ট বাইডেন তাঁর সমালোচকদের সপ্তাহখানেক আগে জানিয়েছিলেন একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। অথচ নতুন এই সিদ্ধান্ত জানানোর পরেই প্রেসিডেন্ট বাইডেন এক্সে এক পোস্টে বলেছেন, আমার সরে দাঁড়ানো দল, দেশ ও আমার নিজের জন্য মঙ্গলজনক। এদিকে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন বিশেষজ্ঞরা যে মত দিচ্ছেন সেখানে বলা হচ্ছে নির্বাচনের তহবিলের জন্য অর্থের যোগানই ছিল তার এমন সিদ্ধান্তের মূল কারণ। এখন ভাইস প্রেসিডেন্ট আর্থিক বিষয়টি সামাল দিতে পারবেন। তারা আশা করছেন দাতারা এবার আর মুখ ফিরিয়ে নেবেন না। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উভয় কক্ষের 264 জন সদস্যের মধ্যে 20 জন প্রকাশ্যে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানান। গোপনেও এমন মত দিয়েছেন আরও অনেকেই। তহবিলে অর্থ না দেওয়ার ঘোষণা দেন প্রভাবশালী ডিজনি পরিবার। এদিকে ট্রাম্পের শিবিরে কেমন প্রতিক্রিয়া তা জানতে সংবাদ মাধ্যম CNN যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে রিপাবলিকানরা এমন একটি খবরের জন্যই আগে প্রস্তুত ছিল, কারণ বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস ছাড়া ডেমোক্রেটদের আর কোনো উপযুক্ত প্রার্থী নেই। অন্যদিকে কমলা হ্যারিস সম্পর্কে ডেমোক্রেটদের বক্তব্য, তিনি শিগগিরই দলীয় মনোনয়ন পাবেন এবং শুরু করবেন নির্বাচনী প্রচারণা। পাশাপাশি রিপাবলিকানরা বলছেন কমলা বাইডেনের চাইতেও একজন দুর্বল প্রার্থী। প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছেন, কাজেই তিনি কাউকেই এখন আর ভয় করছেন না। রুমি নোমান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লন্ডভন্ড 2 স্টেশন চালু হতে লাগবে 1 বছর, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। দুর্বৃত্তদের হামলায় রাজধানীর কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন লন্ডভন্ড। স্টেশন দুটি চালু হতে সময় লাগবে অন্তত 1 বছর। তবে উত্তরা মতিঝিল রুটে মেট্রো চলাচল কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত নয়। স্টেশনে হামলার ঘটনায় কাফরুল ও মিরপুর থানায় 2টি মামলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। গত 1 বছর ধরে মানুষের যে উচ্ছ্বাস, ঘড়ির সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সেই স্বপ্নের মেট্রো রেল আজ লন্ডভন্ড। মিরপুর 10 স্টেশনে ভয়াবহ হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, অটোমেটিক, ফেয়ার কালেকশন ও টিকিট ভেন্ডিং মেশিন। নষ্ট হয়েছে স্বয়ংক্রিয় প্রবেশমুখ, মনিটর, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কাজীপাড়া স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে কনকোর্সের বেশিরভাগ স্থান জুড়ে নৃশংসতার চিহ্ন। শুধু ভাঙচুরই নয়, লুটপাট করা হয়েছে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও টিকিট সহ নানা কিছু। রোববার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক 2টি স্টেশন পরিদর্শন করে জানান, মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন এমআরটি লাইনে, তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। এছাড়া উত্তরা মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায় তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। কারফিউ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই স্টেশন আসলে কবে নাগাদ সংস্কার করে চালু করা যাবে তা এখন স্পষ্ট নয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন অন্ততপক্ষে 1 বছরের বেশি সময় লাগবে এবং যে যন্ত্রাংশ সেটা আনতেও যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছে।
মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি বছরের ৩ দফা বন্যায় সড়ক যোগাযোগ ও কৃষি খাতসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষত চিহ্ন। রাস্তাঘাট মেরামত সহ সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর বছর উজানের পাহাড়ি ঢল আর বন্যায় নিঃস্ব হচ্ছেন সুনামগঞ্জবাসী। এবারও ৩ দফার প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মারা গেছে গৃহপালিত পশু ও খামারের হাঁস মুরগি। পুকুরে চাষ করা মাছও ভেসে গেছে। জমিনাশির ফসল লইয়া গেছি কি আমরা খুব কষ্টর মাঝে আছি। আল্লাহ পাক যারা জানেন না, বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত দিছে অনেক হাসিনা যে আমরা দেখে দেখতো আর আমার কুদরত নাই। বন্যার কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতি হয়। বিশেষ করে এই হাওয়ার পাড়ের এলাকার যে কৃষকগুলো আছে তাদের বেশি সবচেয়ে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাগের ১১০ কিলোমিটার সড়ক। ধসে গেছে বেশ কিছু ব্রিজ ও কালভার্ট। ২৫ কোটি টাকায় স্বল্পমেয়াদী আর ৩০০ কোটি টাকায় দীর্ঘমেয়াদী সড়ক সংস্কার করবে সড়ক বিভাগ। যে অংশগুলো পানিতে ডুবে গিয়েছিল এগুলো যদি আমরা পর্যায়ক্রমে আরসিসি ঢালাই দিয়ে বা রিজিড পেভমেন্ট করতে পারি এবং সড়ক বাঁধের স্লোপে যদি কংক্রিটের ঢালাই দিয়ে স্লোপ প্রোটেকশনে কাজ করতে পারি তাহলে এগুলো দীর্ঘমেয়াদে টেকসই হবে আর কি। ৮,৪০০ চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ১০,০০০ কৃষকের মাঝে ৫ কেজি করে রূপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম চলমান আছে। যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকে, আগামী যে সমস্ত আমাদের সরকারি সাহায্য আসবে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেব। ১০,০০০ কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি জামাতের নাশকতায় দিনে ক্ষতি ১২,০০০ কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতে ১,০০০ কোটি টাকা। চলছে সেরা টহল, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, জনমনে ফিরছে স্বস্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।